এটা তো দেখছেন, এটা হলো একজন শিক্ষকরা যদি এটা দিই, শিক্ষক একেবারে 100% আমার গালিগালাজ করবে। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে কেন এটা দেখালাম, একটা লেসন প্ল্যানে কত জিনিস আছে দেখছেন, অনেক জিনিস আছে, এবং এটা আমরা করি। হয়তো আপনি এটা জানেন না, কিন্তু আপনি করেন। হয়তো সায়েন্টিফিক হয়তো করেন না, কিন্তু করেন। হয়তো 30% হলো এটা আপনাদের প্রয়োগে থাকে। এখন আপনারা যখন যেহেতু দেখছেন মডেলটা আরও একটু ইমপ্রুভ হবে আশা করি। তো এখানে এত বড় একটা লেসন প্ল্যান তৈরি করতে কিন্তু একজন শিক্ষকের অনেক সময় লাগে না স্যার? তো ওনারা আর কাজ আছে না। এখন এনসিডিবি কি করছে, এনসিডিবি একটা ওয়ার্কশপ করে এইটাই আমি আপনাদেরকে দেখাবো, একটু খেয়াল করেন স্যার। একটু খেয়াল করেন সবাই। এনসিডিবি কি করছে, এই নমুনাটা দিছে, এই নমুনাটা আমি আপনাদেরকে দিয়ে যাব। এনসিডিবি এই নমুনাটা দিছে, দেখেন পাঠ পরিকল্পনার কাঠামো। ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন স্টেক হোল্ডারদের দিয়ে একটা ওয়ার্কশপ করছে বগুড়ায়। ওয়ার্কশপ করে এই সবাই থেকে এই নমুনাটা করছে। এটা বোঝা যায় কিনা জানি না পেছন থেকে স্যার। প্রথমে কি পাঠ পরিকল্পনার কাঠামো দেখেন, 1 পৃষ্ঠা, এটা 1 পৃষ্ঠা না স্যার, আর আমারটা 2 পৃষ্ঠা, এরপরে দুনিয়ার লেখা। খেয়াল করছেন? তার মানে কি ওইটাকে আরও কনসাইজ করছে, আরও একটু শর্টকাট করছে এনসিডিবি করে। বলছে যে অন্ততপক্ষে শিক্ষকরা ক্লাস দিতে গেলে যদি এটা ব্যবহার করে, তাও ক্লাসটা একটু কি সায়েন্টিফিক হবে। তো এখানে কাঠামো, ওখানে কি থাকে স্যার, শ্রেণী, বিষয়, সময়, অধ্যায়ের নাম, পাঠ শিরোনাম। ঠিক আছে, তারপর থাকে কি একটা, দুইটা, তিনটা, 4টা কলাম থাকে। কয়টা স্যার? এই একটা কলাম, আরেকটা কলাম, আরেকটা, 4টা কলাম। প্রথম কলামে কি শিখনফল, প্রথম কলামে কি স্যার শিখনফল কোনগুলো মনে আছে স্যার? শিখনফল কোনগুলো? ওই যে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ওই যে দেখাইছে যে এগুলো হলো শিখনফল, মানে আমি কি কি শিখাবো। ঠিক আছে, তো এই বিভাজিত দরকার, বিভাজিতটাই লিখবেন, ওই আমি যেটা দেখাইছি। তারপরে হলো প্রস্তুতি, প্রস্তুতিতে সংক্ষেপে আপনি লিখবেন। হ্যাঁ, বাড়ি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বা কুশল বিনিময় করে কি লিখবেন স্যার? কুশল বিনিময় করে প্রয়োজনে শ্রেণী বিন্যাস করব, বাড়ি কাজ থাকলে আদায় করব, তারপরে কি পাঠ ঘোষণা করব, কয়েকটি প্রশ্ন করে অনুকূল পরিবেশ সৃষ্টি করব, করে পাঠ ঘোষণা করব, এটাই। ঠিক আছে স্যার, এটা হলো প্রস্তুতি। দেখেন ওখানে কিন্তু প্রস্তুতিতে 3টা আছিল, শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ, উপকরণ, আর দেখছেন না? কিন্তু এখানে তা আছে, এখানে কিন্তু এই জায়গায় সব এটার ভিতরে সংক্ষেপ করে দিচ্ছে। তারপরে পাঠ উপস্থাপন, এখানে শিখনফল 1। স্যার আমি একটু বলি, যেমন শিখনফল 1 অর্থাৎ ওই যে শিক্ষার্থীরা আজকের পাঠ শেষে কি কি শিখবে আমরা লিখছি না, প্রথমটা লিখছি সেট কি তা বলতে পারবে। এখন এটা কোথায় লিখবো স্যার? উপস্থাপনে। কোথায় লিখবো স্যার? পাঠ উপস্থাপনে। কিভাবে লিখবো একটা প্রশ্ন আসে না স্যার? খেয়াল করবেন, সেট কি তা বলতে পারবে, এটা আমি পড়াবো। তাহলে একজনে একটু চিন্তা করে বলেন তো যে কীভাবে পড়াবো, তাহলে আমি মনে করব যে আপনার আইডিয়াটা পেয়ে গেছেন। একটা শিখনফল সেট কি তা বলতে পারবে, এটা আমি পড়াবো। এটা কোথায় লিখবো? পাঠ উপস্থাপনে। তাহলে এখানে কি লিখবো? একটু চিন্তা করেন। আমি কি করব এখন? আপনারা তো চিন্তা করছেন, এখন বলতে পারবেন? একজন বলতে পারবেন? সোফা সেট কথা বললাম, যে সোফা সেটকে কেন সেট বলে, এরা চিন্তা করবে না স্যার? হ্যাঁ, ওদের আইডিয়া যতটুকু চিন্তা করবে। একজনে বলবে যে সোফা সেটটা তো সবসময় সেট বলে, মানে সে একটা দিল, ঠিক আছে, ভুল হইতে পারে। এই যে ভুল হলো, এখন সে শুধরানোর সুযোগ তৈরি হয়েছে। এই জন্য বলছে মানুষ থেকে শিখে
মানুষ ধাক্কা খেয়ে শিখে, বাস্তব অবস্থা থেকে শিখে। এই যে শিখে, মানুষ দেখে শিখে, শুনে শিখে, ঘ্রাণ নিয়ে শিখে, ত্বকের স্পর্শ নিয়ে শিখে, এই জিহ্বা দিয়ে স্বাদ নিয়ে শিখে। অর্থাৎ এই যে শিখার বিভিন্ন ডাইমেনশন, এগুলোতে আপনি হিট করবেন। আমি বুঝাইতে পারছি কিনা স্যার? আমার এক স্যার, ঠিক আছে, আমার এক স্যার এই তাপ পড়াবেন, তাপ, ঠিক আছে। তো বুঙ্গে নিক্তি, সরি এটার নাম কি, এটারে ভুলে গেছি আসলে। ল্যাবে একটা আছে, কয় এখানে হাত দেয়। হ্যাঁ, স্যারে কি হাত টেনে হাত দাও, আমি দিচ্ছি না। কেন দিচ্ছ না বলো তো? দেখেন, স্যার তো বলে দিল, যদি বলতো যে তাপ হলো এটা, তাপ হলো এটা, আমার কোনো ইন্টারেস্ট থাকতো না। হ্যাঁ, স্যারে বলছে, আমি শুনছি, কিন্তু স্যারে যখন আমি নিয়ে আসছি, তার মানে কি আমার আগ্রহ তৈরি হয়েছে কি, স্যার এরকম করে কেন, এখানে আগুন, ঠিক আছে। তার মানে কি, ক্ষেত্র তৈরি করা। আপনি যখন যাই শিখাবেন, তাকে ক্ষেত্রটা তৈরি করবেন এবং চিন্তা করার সুযোগ দিবেন। চিন্তা করার সুযোগ দিলে সে ভুল চিন্তা করুক, শুদ্ধ চিন্তা করুক, আংশিক ভুল আংশিক শুদ্ধ করুক, এই যে সে তার কিন্তু ওই যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শিখনের কি হলো, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তখন আপনি তথ্য দিবেন, সে লুফে নেবে। সরাসরি যদি বলেন, তাহলে সে অত ইন্টারেস্ট পাবে না, ঠিক আছে। সাঁতার শিখাই কি, সাঁতারের বক্তব্য সারা আজীবন যদি সাঁতার এমনে কাটলে সাঁতার হয়, এমনে কাটলে সাঁতার হয়, আজীবন যদি লেকচার দেন, ইয়ার নামাই দেন, কিচ্ছু হবে না। তাকে ক্ষেত্র তৈরি করতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা? তার মানে ওই যে সেট বলতে কি বোঝায়, এটা যদি পড়াইতে যান, অবশ্যই আপনাকে চিন্তার জগতে পালাইতে হবে। সোফা সেট কেন সেট, ঠিক আছে। তারপরে এটা কিন্তু পড়ানো শেষ, দেখবেন একটা প্রশ্নে কিন্তু তাদের থেকে কিছু উত্তর বাইর হবে, এরপরে আপনি উত্তর দিবেন, তারা লুপে নেবে। এরপরে আসলে সেটের একটা উদাহরণ, ঠিক আছে। এবার আপনি উদাহরণ একটা দিলেন, তাদেরকে ভিন্ন উদাহরণ দিতে বলবেন। মনে রাখবেন, তাদেরকে কাজ দিবেন স্যার, মনে রাখবেন, শিক্ষার্থীদেরকে যত কাজ দিবেন, ততই তাদের ব্রেন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। ব্রেন কি থাকে স্যার, অ্যাক্টিভ থাকে। এবং কাজটা যদি তার বাস্তব জীবনের সাথে, বইয়ের সাথে প্রাসঙ্গিক হয়, তাহলে কাজটা খুব অধিকতর ফলপ্রসূ হয়। আমি বুঝাইতে পারছি কিনা স্যার? অধিকতর ফলপ্রসূ হয়। এই জন্য তাদেরকে যত কাজ দিবেন, ততই তারা অ্যাক্টিভ থাকবে। আর যদি কাজ না দিয়ে আপনি পড়াইতে থাকেন, তাদের অলস মস্তিষ্ক, সে অ্যাক্টিভ হবে না। শিখন হয় সক্রিয়তায়, মনে রাখবেন, শিখন হয় কিসে, সক্রিয়তায়। তাকে সক্রিয় রাখবেন, বোর্ডে আনবেন, এটা লেখো, তার ভিতরে অন্ততপক্ষে 7 মাত্রার ভূমিকম্প তৈরি হবে। এই এই 40 মিনিট আপনার কথার বাইরে যাবে না। বিভিন্নভাবে কাজে লাগাবেন সক্রিয় করার জন্য। প্রশ্ন করবেন, দাঁড়াও, ঠিক আছে। এই যে তাকে সক্রিয় রাখলেন, তার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে এবং সে পাঠে মনোযোগ দেবে। আমি বুঝাতে পারছি কিনা স্যার? এটা হলো সংক্ষিপ্ত পাঠ উপস্থাপন। তাহলে আমরা এইভাবে স্যার শিখনফল 1, শিখনফল 2, শিখনফল 3, এইভাবে 2টা থাক 3টা থাক এখানে লিখব। আর এখানে কি শিখন অর্জন যাচাই, এটা হলো ওই মূল্যায়নটা, যে তারা আজকে যা যা শিখছে, কতটুকু শিখতে পারছে, কয়েকটা প্রশ্ন করলেন, এটা হলো শিখন অর্জন যাচাই। চিন্তামূলক প্রশ্ন দেখছেন, মনে রাখবেন, ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে আপনি যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের রাজধানীর নাম কি, সোজা, এটা চিন্তামূলক প্রশ্ন না, এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। বোঝা গেছে স্যার? আপনি পড়ালেন আকলাক, আকলাক অর্থ কি পড়ালেন, আপনি সরাসরি সংজ্ঞা জিজ্ঞেস করবেন না। কোথায়? শিখন অর্জন যাচাই সরাসরি সংজ্ঞা জিজ্ঞেস করবেন না। কি জিজ্ঞেস করবেন? তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। একটা উদাহরণ দিবেন, এটাকে কি আকলাক বলে, একটা উদাহরণ দিবেন, এখানে আকলাকের কি কি আছে বলো। বোঝা গেছে? চিন্তামূলক প্রশ্ন। বোঝা গেছে স্যার? চিন্তামূলক প্রশ্ন দিবেন। এখানে দেখেন বলে দিছে চিন্তামূলক প্রশ্ন। আপনি সরাসরি জ্ঞান থেকে প্রশ্ন করলে সে এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যাবে না।
ঠিক আছে, সেই ইয়াতে থাকবে। আচ্ছা, আর শিক্ষা উপকরণ, কোথায় কি উপকরণ ব্যবহার করছেন, কোথায় পোস্টার ব্যবহার করছেন, কোথায় স্লাইড এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করছেন বা কম্পিউটার, কোথায় আপনি এই যে এটাও কিন্তু একটা উপকরণ, বা মার্কার। মার্কার এগুলো লেখার দরকার নাই। উপকরণ কোনগুলো লিখবেন স্যার? বোর্ড এখানে লিখবেন, মার্কার লিখবেন? না না, এটা হলো আপনি যেটা পড়াচ্ছেন ওই অংশ সংশ্লিষ্ট যদি কোনো উপকরণ থাকে এটা লিখবেন, না থাকলে দরকার নেই লেখার। বুঝা গেছে স্যার? এই তো এইটা হলো এইটা। আর এখানে পাঠের অন্যান্য বিবেচ্য বিষয় যদি থাকে লিখবেন, নাইলে নাই। আর এখানে শিক্ষকের আত্মপ্রতিফলন বা আত্মপ্রতিফলন চর্চা। স্যার, আত্মপ্রতিফলন নিজেকে উন্নয়ন করার একটা বড় ক্ষেত্র হলো আত্মপ্রতিফলন। আত্মপ্রতিফলনের কেউ একটা উদাহরণ দিতে পারবেন স্যার? আত্মপ্রতিফলন স্যার? হ্যাঁ বলেন, ঠিক আছে। নিজেকে উপস্থাপন করা, হ্যাঁ স্যার একটা বলছে। আর কেউ স্যার? আত্মপ্রতিফলনটা নিজে থেকে সৃজনশীল কিছু করা। আর দুই স্যারে বলছে, এখন আপনারা শোনেন। আত্মপ্রতিফলন হলো আমি কাজটা করার পরে তৃপ্তি, হ্যাঁ ভালো লাগছে নাকি কোনো দুর্বলতা আছে, ভালো লাগলে কি কি ভালো আছে, আর দুর্বল হলে আমি কি কি জায়গায় আমার মনোভূত হয় নাই, এটা হলো আত্মপ্রতিফলন। বোঝা গেছে স্যার? আপনি ক্লাস নেওয়ার পরে, যেই শিক্ষক ক্লাস নেওয়ার পরে উনি চিন্তা করে যে আরে আজকে ক্লাসটা আমি এই জায়গায় একটু করতে পারতাম, ঠিক আছে, তাহলে আরও একটু ভালো হতো। আত্মপ্রতিফলন। যে শিক্ষক আত্মপ্রতিফলন, অন্ততপক্ষে একটা পয়েন্ট মনে রাখবেন, একটা সবল পয়েন্ট, একটা উন্নয়নের পয়েন্ট। সবল পয়েন্ট হলো যেটা ভালো লাগছে, ভালোটাও লিখবেন, ঠিক আছে। আর যেটা দুর্বল পয়েন্ট, না এটা আর একটু ভালো হলে ভালো হতো, ঠিক আছে। এই দুইটা, একটা হলো কি সবল পয়েন্ট মানে ভালো দিক, আরেকটা হলো কি উন্নয়নের দিক, দুর্বল দিক। কমপক্ষে দুইটা আত্মপ্রতিফলন যদি লেখেন, পরবর্তী ক্লাসে দুর্বল যেটা, এটা সবল বা উন্নয়ন করার আপনার যদি চিন্তা থাকে, তাহলে এটাই হলো কি আত্মপ্রতিফলন। এটাকে কি বলে স্যার? আত্মপ্রতিফলন। আত্মপ্রতিফলন যে শিক্ষকরা শুধু আত্মপ্রতিফলন যেই করে সে জীবনে সফল, ঠিক আছে। আত্মপ্রতিফলন যে ঠিকমতো করে, চর্চা করে, এটা জীবনে সফল। এই জন্য আত্মপ্রতিফলন। এই যে চাটা বানাইছে, হ্যাঁ এ মানে এই কি কেমন হয়েছে আমরা চিন্তা করি না? এই ফিডব্যাকটা আপনি করে আপনি যদি ওদেরকে একটা ফিডব্যাকটা দেন, হ্যাঁ এটা আরও একটু ইমপ্রুভ করা যেত, তার মানে তারা যদি এই এটা কিন্তু আত্মপ্রতিফলন, এটা একটা ফিডব্যাক। এটা হলো আপনি দিচ্ছেন আরেকজনের। আর আত্মপ্রতিফলন হলো নিজেরটা নিজে কাজ করার পরে নিজের সবল দুর্বল দিকটা করা হলো আত্মপ্রতিফলন। সুতরাং এইখানে কিন্তু এই এনসিটিভি আত্মপ্রতিফলনের বিষয়টা রাখছে, ঠিক আছে। তো যাক, এটা হলো শর্টকাট মেথড। আর আগে যেটা দিছি এটা হলো ডিটেলস। তবে ডিটেলসটা যদি আপনারা একটু দেখেন, শর্টকাটটা আপনার কাছে খুব সহজ হবে। ডিটেলসটা যদি আপনি দেখেন, শর্টকাটটা আপনার কাছে খুব সহজ হবে, ঠিক আছে। এটা এই মেসেজটা আর একটা হলো লেসন প্ল্যানের এই যে এটা একটু আমি দিয়ে করি। আমার সময় কতটুকু আছে স্যার? শেষ? আচ্ছা, তাহলে একটু আমি দেই, জাস্ট একটু মানে কি খারাপ লাগতেছে স্যার? কিছুটা হলেও যদি বুঝেন তাহলে আমার সফল, নাহলে আশা করি বুঝছেন, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, পাঠদানের ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ের যে সুনির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি বা যোগ্যতা অর্জন করতে পারে এবং যা শিক্ষার্থীর বাস্তব জীবনে আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তনের সহায়ক।
তাকে আচরণিক উদ্দেশ্য বলে। আচরণিক উদ্দেশ্য বলতে আমরা ওই যে বলছি শিক্ষার্থীরা সেট কি তা বলতে পারবে, বলছি না? এগুলো কি স্যার? মনে রাখবেন, এগুলোকে আচরণিক উদ্দেশ্য বলে। এগুলো কি স্যার? আচরণিক উদ্দেশ্য। কেন? সেট আমি শিখালাম, সেট শেখানোর পরে তাকে বললাম যে দেখি তোমার হাতের কাছে যা আছে তা দিয়ে একটা সেট তৈরি করো। সে যদি তৈরি করতে পারে তার মানে কি আচরণের পরিবর্তন হয়েছে? বোঝা গেছে? তার মানে তার আচরণের পরিবর্তন করছে। এখন যদি বলেন যে সেটের সংজ্ঞা দাও, সেটে বই লেখা আছে সেট হলো কোনো কিছুর সুচিন্তিত বা সংগ্রহ, একটা মুখস্থ করলো। এখন তারা বললেন যে সেট কি তা বলো, এখানে কিন্তু তার আচরণগত কোনো পরিবর্তন না, গড় 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 করে বলে ফেলছে। কিন্তু সে যদি সেট সংজ্ঞা জানছে, বুঝছে, তারপরে যদি সে নিজে করে এটা প্রকাশ করতে পারে, তার মানে তার আচরণের পরিবর্তন করছে। এই জন্য আমরা এটাকে আচরণিক উদ্দেশ্য বলি বা শিখন ফল, বা কি বলি স্যার? শিখন ফল। এই জন্য এই স্লাইডটা দেখানো বলে দরকার ধরি বলেই হয়তো বলছি। এখন কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, বিশাল প্রশ্ন আছে আমি জানি, কারণ এই লেসন প্ল্যান আমরা কমপক্ষে 3 সপ্তাহ লাগে ওই বড়টা শিখাইতে, বিএডে। ঠিক আছে, ওরা সবাই গ্র্যাজুয়েট করা, হ্যাঁ, অনার্স মাস্টার্স করে এখানে আসে, স্কুল কলেজে মাদ্রাসা চাকরি করবে, ওদেরকে 3 সপ্তাহ ধরে পড়াই, আর আপনাদেরকে 1 ঘন্টায় পড়াইছি। বিশাল প্রশ্ন থাকবে আমি জানি, শর্টকাটটাও দিছি। তবে স্যার আমার একটা অনুরোধ থাকবে, ঠিক আছে? যেটা করবেন ভালো করে করবেন, যেটা করবেন ভালো করে করবেন। এই যে ডকুমেন্টটা আমি দিয়ে যাব, আপনারা একটু স্টাডি করবেন। শোনেন, শিখার কোনো শেষ নাই, এবং যেহেতু আমরা শিক্ষক হয়েছি, আমাদের পেশাগত কিছু দক্ষতা দরকার, তার মধ্যে লেসন প্ল্যান লেখা হলো একটা দক্ষতা। হ্যাঁ, এই তো ভালো প্রশ্ন করছে। আরবির শিক্ষক গণিত। এখন আমি গণিত দিয়ে যত সুন্দর ব্যাখ্যা দিতে পারতাম, আরবি দিয়ে পারতাম না, কারণ আমি গণিতের শিক্ষক। এই জন্য আমি এটাকে অবলম্বন করছি। ঠিক আছে, আরবি দিয়ে দিলে আপনাদের আরও ভালো হতো, আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেন। তবে মনে রাখবেন, যে যে বিষয়ের শিক্ষক ওই বিষয়ে যদি লেসন প্ল্যান লেখে, তাহলে আপনি লেসন প্ল্যানের ইন্টারনাল যে ইয়াটা, মানে কি বলে, কাঠিন্য, এটা বুঝতে পারবেন। আমি যদি এখন ওই কোরআন মজিদ বা হাদিস শরীফে দিতাম, হয়তো আমি অত সুন্দর ব্যাখ্যা দিতে পারতাম না, কারণ আমাকে ওই কন্টেন্টটা বুঝতে হবে। কন্টেন্ট বুঝছেন তো? ওই বিষয়টা আমাকে ভালো করে দখল থাকতে হবে। দখল হলে আমি আপনাকে ডেলিভারি দিয়ে দেবো। এই জন্য আমি গণিতকে গণিতে আমি স্বাচ্ছন্দ্যে ব্যাখ্যাগুলো দিতে পারছি। আর লেসন প্ল্যান শোনেন, গণিত হোক, যে সাবজেক্ট হোক, লেসন প্ল্যান কিন্তু সব সাবজেক্টে একই, শুধু ভিন্ন হলো ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজ বুঝছেন তো? ইংরেজি, আরবি এবং বাংলা যে বিষয়গুলো আছে, লিটারেচার আর কি, লিটারেচার। হ্যাঁ, যেমন আমরা ইংরেজি বা আরবি শিখাই কেন? একটা হলো তারা স্পিকিং বা ভালোভাবে যাতে বলতে পারে, 2 রাইটিং ভালোভাবে যাতে লিখতে পারে, তারপরে লিসেনিং যাতে শুনে তাড়াতাড়ি সে বুঝতে পারে। এটা হলো ভাষা শিক্ষার উদ্দেশ্য। ভাষা শিক্ষার শিক্ষণফল একটু ভিন্ন, একটু ভিন্ন, তবে সেই ভিন্নতা একটু আছে, সামান্য একটু। কিন্তু অন্য যত সাবজেক্ট আছে, গণিত বলেন, হাদিস বলেন, ফিকিহ বলেন, সব সাবজেক্টে কিন্তু সেম কাঠামো। আমি মাদ্রাসার বিএমএডের যেটা ইয়াটা দেখলাম, বিএমএড অর্থাৎ মাদ্রাসায় যেটা তারা মাদ্রাসা বিএমটিটিআই আর কি, তারা যেটা ফলো করে ওটাই আজকে আলোচনা করছি। এটা আমি কালকে দেখে আসছি। তবে কন্টেন্ট একটু কি নাই, কারণ আরবি বিষয়গুলো আমি ওইভাবে ব্যাখ্যা দিতে পারবো না, সত্য কথা যেটা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আহসানুল আলম, সহকারী অধ্যাপক গণিত। আহসানুল আলম। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, না না ঠিক আছে স্যার, না না
এই যে এটা সে ব্যাখ্যা দিই। আচ্ছা, ধন্যবাদ যিনি প্রশ্ন করছেন। সবল ও দুর্বলদের ব্যালেন্স করে পড়ানো গেলেও যখন অভিভাবকরা তুলনা করে প্রশ্ন করেন আমার সন্তান কেন পারছে না, তখন কি শিক্ষক কিভাবে পরিস্থিতি সামলাবেন এ বিষয়ে একটু বলুন। ধন্যবাদ। খুব আসলে আমাদের দেশে এই বিষয়গুলো সবচেয়ে বেশি গার্ডিয়ানের হস্তক্ষেপ। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো গার্ডিয়ানদেরকে কাউন্সেলিং করতে হবে। গার্ডিয়ান বুঝছেন তো, যেসব গার্ডিয়ান ছাত্র নিয়ে স্কুলে বা মাদ্রাসার বিষয়ে তারা হস্তক্ষেপ করে তাদেরকে কাউন্সেলিং, এখন কাউন্সেলিং বুঝছেন কিনা জানি না, কাউন্সেলিং কিন্তু আমি করতে পারবো না, এটা হলো কাউন্সিলর লাগবে। কাউন্সিলর বলতে ওই যে আমাদের পৌরসভার কাউন্সিলর না, ঠিক আছে। এই কাউন্সিলর হলো আপনার যারা সাইকোলজিতে লেখাপড়া করছে, হ্যাঁ, তাদেরকে দিয়ে কাউন্সেলিং করাইতে হবে। তো হ্যাঁ, এটা ঠিক, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি থেকে পাস করা এরকম আনতে হবে তা কিন্তু না। আপনিও কাউন্সেলিং করতে পারেন। কাউন্সেলিংয়ের আপনি ওই ইউটিউব বা গুগল আছে না, গুগলে একটু সার্চ দিয়ে কাউন্সিলরের বৈশিষ্ট্য, কিভাবে কাউন্সেলিং করে, সাইকোলজি পড়ি নাই কিন্তু কিছুটা হলেও স্টাডি করতে পারেন তো। হ্যাঁ, কাউন্সেলিং অর্থাৎ যেটার জন্য আপনার প্রফেশন হ্যাম্পার, গার্ডিয়ান তো চাইবেই আমার ছেলে ভালো হোক, আমার সন্তান ভালো হোক, পারে না কেন, আপনাকে বিরক্ত করবে। এখন গার্ডিয়ানকে কেন পারে না, কেন করে না, তারও তো একটা দুর্বলতা আছে, ছাত্রের একটা দুর্বলতা আছে না, এই বিষয়টা গার্ডিয়ানকে জানানো এবং বুঝানো, এবং সে যাতে তার ক্ষেত্রে তার আঙ্গিকে সে বুঝে, এটা হলো কাউন্সেলিং। কাউন্সেলিং বিভিন্ন আপনি অভিভাবক সমাবেশ করে কাউন্সেলিং করতে পারবেন না। কাউন্সেলিং হলো বাই পার্সন। এই যে আপনারা আদারওয়াইজ দিবেন না। এই যে যারা করে স্যার, ওই যে তাবলিগ, এরা কিন্তু ভালো কাউন্সেলিং করে, দেখেন ভালো মোটিভেশন করে, যে একজনকে বুঝায় যায়, বলে যে ভাই আসেন দেখেন, এটা কিন্তু আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এটা হলো কাউন্সেলিংয়ের ভালো একটা বৈশিষ্ট্য, এবং মানুষ মোটিভেটেড হয়, যায় না স্যার। আমিও গেছি যখন ছাত্র জীবনে ওনারা বলছে, আমিও গেছি। যাক, তো এই যে দেখেন মোটিভেশন, আপনি ওই রকমই তাকে একটু এনে বাচ্চার যে দুর্বলতাটা তাকে এটা জানানো, আর পাশাপাশি তাকে করা। দেখেন আমাদের চেষ্টা অব্যাহত, মানে বিভিন্নভাবে, এটা হলো কাউন্সেলিং। আর আপনি যদি পুরা গার্ডিয়ানরে ডাকিয়ে আনি, একজন দুইজনরে এটা বুঝাইতে চান সবাই, তাহলে কিন্তু কাউন্সেলিং না, সে বুঝবেও না, সে আরও খেপবে যে আমাদেরকে যে জন্য ডাকছে আমার কথা তো আসে নাই। ঠিক আছে, এই যে বাই পার্সন কাউন্সেলিং করা, যে স্যার বলছেন, অনেক অনেক ধন্যবাদ। এটা কাউন্সেলিং কিভাবে করে আপনারা ইউটিউবে একটু দেখে নিয়েন, বা কি বলে ওই যে গুগলে দেখবেন। শিক্ষকতা করতে হলে সবচেয়ে সহজ কাজ হলো কেরানির, মাইন্ড করিয়েন না, সবচেয়ে সহজ কাজ হলো কেরানির। এই টাকা খরচ হয়েছে, বাউচার দিতে হবে, বাউচার। কিন্তু শিক্ষকতা পেশা সবচেয়ে কঠিন পেশা, বিশ্বাস করেন। একই সাথে একজন শিক্ষককে শিক্ষাবিদ হইতে হয়, অর্থাৎ তার প্যাডাগজি, শিক্ষণ শেখানো বিজ্ঞান সম্পর্কে জানা লাগে। একই সাথে তাকে আইসিটি জানা লাগে। একই সাথে তাকে বিষয়বস্তু জানা লাগে, যেটা কোরআন হোক, হাদিস হোক, ইংরেজি হোক, বাংলা হোক, গণিত হোক, যে বিষয়ে শিক্ষক সেই বিষয়ে জানা লাগে। তাকে আবার ওই যে কাউন্সিলর, তাকে আবার সাইকোলজি জানা লাগে। এখনও তো আসে নাই, আরও আসবে দেখবেন, সাইকোলজির বাইরেও ফিলোসফি আসবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করছেন, স্পেশাল বাচ্চার ট্রিটমেন্ট কি তার মনোযোগ ধরে রাখার জন্য। সে তো চেষ্টা করে যে কোনো উপায়ে বিশৃঙ্খলা করতে ক্লাসরুমে। এটা খুবই ধন্যবাদ স্যার। এটা আমার খুব শ্রদ্ধায় আসছে যখন এই প্রশ্নটা আমি পেলাম, আমার পুরা শরীরের লোম কাটা দিয়ে গেছে। স্পেশাল বাচ্চা, বুঝছেন তো, স্পেশাল বাচ্চা বলতে কিছু নাই, স্পেশাল নিডস মানে আপনি কানে শোনেন, আমি কানে শুনি না, তার মানে আমার বিশেষ চাহিদা আছে। আমি বুঝাইতে পারছি কি, আমি বিশেষ কোনো বাচ্চা না, আমার বিশেষ চাহিদা আছে। আমার এটা একটা বাধা। স্যারে কথা বলতেছে, ক্লাস নিচ্ছে, কিন্তু আমি শুনি না। যার হয় সে বুঝে, ঠিক আছে। যে চোখে দেখে না
আপনি ক্লাস নিচ্ছেন, কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছেন, সবাই দেখছে, কিন্তু সে দেখতেইছে না। ঠিক আছে, স্পেশাল নিডস মানে তার বিশেষ চাহিদা আছে। এখন এই বাচ্চাগুলোর জন্য, যেমন যে কানে শোনে না, তার জন্য কি লাগবে? হিয়ারিং এইড। হিয়ারিং এইড একটা যন্ত্র আছে, এটা লাগবে। এছাড়া আপনি শিক্ষক হিসাবে জীবন দিলেও কিন্তু তারে শিখাতে পারবেন না। পারবেন? এটা কি আপনি কিনে দিবেন? না, এটা সমাজ বা এটার জন্য কাজ করে হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আরেকটা হলো বই। এই যে বই, সে সে চোখে দেখে না, কিন্তু বই তো সে পড়বে, তাহলে তার জন্য বইটা একটা সাধারণ বাচ্চার মতো বই হবে না, তার বইটা ব্রেইল পদ্ধতিতে হবে। সে দেখবে, এইভাবে হাত ঘুরাবে, অক্ষরগুলো সে হাত দিয়ে দিয়ে পড়ে, হাতের মধ্যে টাচ লাগে, অক্ষরগুলো একটু মোটা। সে ব্রেইল পদ্ধতির টিচিং এইডস লাগবে, মানে বইটাও এরকম লাগবে। আচ্ছা, এর বাইরে স্যার স্পেশাল বাচ্চা অনেক ধরনের আছে। তার মধ্যে এটারে কি বলে, এনডিডি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটিস, এনডিডি মনে রাখবেন। কি স্যার? এনডিডি, নিউরো ডেভেলপমেন্টাল, বিশেষ স্নায়ুর বিকাশ ব্যাহত হওয়ার কারণে যে সমস্যাটা হয়। এই ধরনের বাচ্চা কয় ধরনের? 4 ধরনের। ডাক্তাররা বলছে 6 ধরনের। একটা হলো কি, খুব কম বুদ্ধি। খেয়াল করেন, আমার যে বুদ্ধি, ওই বাচ্চার তার থেকে কম বুদ্ধি থাকবে। তাকে আপনি এই বাচ্চার মতো আশা করবেন না। আমি বুঝাইতে পারছি কিনা স্যার? কারণ তার আল্লাহ মানে কাকে কিভাবে, শোনেন, আল্লাহর কাছে হাজার শুকর করেন আপনি দুনিয়াতে সুস্থ এবং ইয়াভাবে আসছেন, এটা হাজার শুকর করেন। যেই ফ্যামিলিতে এরকম বাচ্চা আছে তাদের কষ্টের কথা, এরপরে সমাজ, আপনি সুস্থ মানুষ, বাবা তাকে নিয়ে যাচ্ছে একটা দাওয়াতে, ঠিক আছে, সে একটা প্লেট ভাঙি ফেলছে, তার তো বুদ্ধি নাই। এখন আপনি তাকে গালিগালাজ করে, আর ওই গার্ডিয়ানরে যে সে জন্মে পাপ করছে, ভাই যাই হোক, তার ঘরে তো একটা বাচ্চা চলে আসছে, আল্লাহ দিছে, সে তো এটার যন্ত্রণা এমনি আছে, তাকে তুলনা করার দরকার নাই। এই যে জ্বালায় বাচ্চা, তার চেয়ে বেশি জ্বালায় সমাজ। এই বিষয়টা একজন শিক্ষক হিসাবে আপনি এটা, বা যারা ইমামতি করেন, আপনাদের ইমাম হিসাবে এটা দায়িত্ব, মানুষকে অন্তত সচেতন করায়, সমাজ তাদেরকে যাতে হেয় না করে। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম, এই বুদ্ধি 4 ধরনের। একটা হলো মৃদু, আরেকটা হলো এই মডারেট থেকে একটু বেশি সিভিয়ার বাচ্চারা হাতের কাছে কিচ্ছু রাখে না, বেঁধে রাখা লাগে। এটা হলো বাচ্চার জন্মের সময় যখন ভ্রূণ সৃষ্টি হয়, তখন এনডিডি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, নিউরোর কোনো বিকাশে কোনো সমস্যা হলে, মনে রাখবেন নিউরোর বিকাশ কত? 1000 দিন। একটু লিখে রাখেন। মানুষের স্নায়ু কোষ আছে না স্যার, আল্লাহ যদি স্নায়ু কোষ না দিত, আপনি একটা কলা গাছ, আমি একটা কলা গাছ, বিশ্বাস করেন। এই যে স্নায়ু কোষের কারণে আজকে আমি আপনার দিকে তাকায় কথা বলতেছি, কথাটা একটু লাইনে কইতেছি। আমার হাতটা যখন আমি কথা বলি, কথার প্রাসঙ্গিক অনুসারে হাত পা নড়ে, চোখ নড়ে, এগুলো কিন্তু স্নায়ু কোষ, ব্রেনের সাথে এটা সংযুক্ত। স্নায়ু কোষের বিকাশ কত দিনের ভিতরে হয়? 1000 দিন। ভ্রূণ সৃষ্টি হইতে 1000 দিন পর্যন্ত স্নায়ুর বিকাশ ঘটায়। এই 1000 দিনের ভিতরে মায়ের পেটে বা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কোনো কোনো সমস্যা বা খাওয়ার কারণে কোনো কারণে যদি হয়, এটাকে এনডিডি বলে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস। তখন কি হয়, এই বাচ্চার এই 6 ধরনের সমস্যা হইতে পারে। তার মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী একটা, বুদ্ধির মধ্যে আবার 4 রকম। আমি বুঝাইতে পারছি কিনা স্যার? তবে এটা ভিন্ন একটা বিষয়, যেহেতু একজনে লিখছেন, এই জন্য আমি প্রসঙ্গটা আনলাম। তবে স্পেশাল নিড বাচ্চার জন্য আপনি শিক্ষক হিসাবে আসলে যত কষ্টই করেন, কিছুই করার নাই, কারণ আপনাকে ওই গার্ডিয়ান সাপোর্টটা দিতে হবে। আর বুদ্ধি প্রতিবন্ধী হলে তাকে আমার বুদ্ধির সাথে বা আপনার বুদ্ধির সাথে, একটা স্বাভাবিক বাচ্চার বুদ্ধির সাথে একজন স্পেশাল নিড কম বুদ্ধির বাচ্চার তুলনা করলে হবে না। এটাও কাউন্সিলিংয়ের বিষয়, ঠিক আছে? এটাও কিন্তু তাকে বুঝাইতে হবে যে আপনার বাচ্চা এমনিও কিন্তু একটু, তবে এটা স্যার ডায়াগনোসিস আছে, বাচ্চাটা কোন মাত্রার প্রতিবন্ধী বা স্পেশাল নিড, এটা ওই প্রয়াস আছে। এখন সরকারি হাসপাতালেও কিন্তু ডায়াগনোসিস করো, 3-4 দিন যাওয়া লাগে।
যাইলে ওরা কোন মাত্রার প্রতিবন্ধী এটা বলে দেয়, তখন সেই অনুসারে তাকে পড়ানো লাগে। আর বিশেষ বাচ্চা আপনারা তো সবাই ফেনীর না স্যার? নোয়াখালী আছে। ফেনীতে মিজান রোড হলো প্রতিবন্ধী স্কুল, যদি বেশি হয় ওখানে পাঠিয়ে দিতে বলবেন, পরামর্শ দেবেন, কারণ আপনি জীবন দিলেও তাকে কিছু করতে পারবেন না, ওখানে ওই রকম তাকে শিক্ষা দেওয়া হয়। ও আজান দিছে না? আচ্ছা, তো স্যার আরও প্রশ্ন নিয়ে যদি আরও আলোচনা করা যেত খুব ভালো লাগতো। তো জানি না আমি আপনাদের হৃদয়ে পৌঁছতে পারছি কিনা, হৃদয়ে মানে কি আজকের কন্টেন্টটা আপনাদের হৃদয়ে পৌঁছাইতে পারছি কিনা জানি না, তবে আমি বিশ্বাস করি, আশা করি কিছু হলেও নিছেন, বাকিটা আপনারা নেবেন। আর নামাজের সময় হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।